আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। সাথে আছে তাহমিনা আক্তার, রিসোর্স টিচার গণিত, দিনাওয়াত ইনস্টিটিউশন, সাতকাপান সরকারি মডেল হাই স্কুল, বাহুগঞ্জ, হবিগঞ্জ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা অলরেডি 2টা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টার থেকে। তোমাদের আংশিক ভগ্নাংশ যে কঠিন বিষয়টা সেটা অলরেডি আমি নিয়ে নিয়েছি। তো আজকে আমি প্রথম দিকের যে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করবো, যেগুলো অবজেক্টিভে প্রায়ই আসে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো প্রথমেই আমি তোমাদেরকে আজকে একটা বহুপদী একটা বহুপদী বলতে আমরা কি বুঝি? বহুপদী বলতে বুঝি একটা বীজগাণিতিক রাশি যার মধ্যে অনেকগুলা পদ থাকে। তো এই যে বহুপদের আমরা আজকে যে জিনিসগুলো করবো, মুখ্য পদ, মুখ্য সহগ, মাত্রা এবং ধ্রুবক পদ, এই বিষয়গুলা আমরা আজকে দেখো। এগুলা প্রায়ই পরীক্ষাতে তোমাদের থাকে। তো মুখ্য পদ বলতে আমরা কি বুঝি? এটা একটা এক চলক বিশিষ্ট সমীকরণ। এই এক চলক বিশিষ্ট এই এক চলকের যে সমীকরণের যে ঘাতটা, যে চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য পদ। এক চলক বিশিষ্ট মানে এক চলকের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে সেটাই হচ্ছে আমার মুখ্য পদ। এই সমীকরণের মুখ্য পদটা হচ্ছে 2x⁴, কারণ এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ x এর পাওয়ার সর্বোচ্চ আছে 7। তো এই 7টাই হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা, সেই পদটাই হচ্ছে আমার মুখ্য পদ। আর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট এই পদটা যেহেতু 2x⁴ হচ্ছে মুখ্য পদ, তাহলে মুখ্য সহগ মানে এই যেহেতু এটা 2x⁴টাই হচ্ছে মুখ্য পদ, তাহলে এই x⁴ এই চলকটার যে সহগটা থাকবে সেটাই হচ্ছে মুখ্য সহগ। এখানে 2টা হবে মুখ্য সহগ। আর মাত্রাটা হবে, যেহেতু এখানে 2x⁴টাই হচ্ছে মুখ্য পদ, তার মানে তার সর্বোচ্চ মাত্রা মানে মাত্রাটা হবে যে এখানে চলকের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটাই হচ্ছে মাত্রা। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত আছে 7, তাহলে 7 হবে আমার মাত্রা। আর ধ্রুবক পদ বলতে মানে কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট সংখ্যা। এই রাশিটিতে নির্দিষ্ট সংখ্যা মানে x বর্জিত যে রাশিটা থাকবে সেটাই হচ্ছে আমার ধ্রুবক পদ। তার মানে এখানে এইটা হচ্ছে আমার ধ্রুবক পদ। এখন যদি আমি তোমাদেরকে লিখি ax² + bx + c, এই সমীকরণটাতে, এটা কিন্তু সমীকরণের একটা আদর্শ রূপ। তো এই সমীকরণটাতে যদি বলি আমি এটার মুখ্য পদ কোনটি, তাহলে তোমরা কি বলবে? এটার মুখ্য পদ হচ্ছে ax², এটার মুখ্য পদ হচ্ছে ax²। মুখ্য সহগ কোনটি? মুখ্য সহগ হবে a, এবং মুখ্য সহগ হবে a। এবং এখন যদি আমি বলি যে এটার মাত্রা কত, মাত্রা হবে 2, এবং ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হবে c। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে মুখ্য পদ মুখ্য সহগ জিনিসটা বোঝাতে পারছি। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, যে এখন যদি আমি এটা দেখলাম যে যোগ এবং বিয়োগ সম্পর্কিত। এখন যদি তোমাদের থাকে 2x² + 3, এখানে যদি থাকে x³ + 2, এটা যদি থাকে তাহলে তার মাত্রাটা কত হবে এবং সহগটা কত হবে? দেখো তো, যদি এরকম থাকে, গুণ সম্পর্ক থাকে, তাহলে তার মাত্রা কত হবে এবং সহগ কত হবে?
সেটা আমরা দেখবো। এখানে যে x চলক দুইটা রাশিতে যে x আছে, x এর যে মাত্রা আছে, পাওয়ার আছে, এই দুইটা মাত্রাকে আমরা যোগ করে দিব। যোগ করলে তোমরা দিয়ে 5, মানে এটার মাত্রা হবে, এই সমীকরণটার মাত্রা হবে, এই বহুপদীটার মাত্রা হবে 5 এবং সহগ কত হবে? এখানে দেখো x এর সহগ কত আছে 1 আর এখানে x এর সহগ আছে 2, তার মানে 2 * 1 = 2, তার মানে এটার সহগ হবে 2 এবং মাত্রা হবে 5। আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি। আবার এরকম যদি থাকে 2x² + 3 এবং x³ + 2, এটা যদি থাকে তাহলে এখানে যদি দেই আমি 3 দিলাম, তাহলে এখানে যদি এরকম যদি রাশি থাকে তাহলে তার সহগ মাত্রা কত হবে এবং সহগ কত হবে বলো তো আমায়। আমরা সূচকের নিয়ম পড়ে আসছি, সূচক জেনারেল ম্যাথের সূচক আছে আমাদের, সূচকটা পড়ে আসছি। সূচকের নিয়মে ভাগের ক্ষেত্রে যে চলকের পাওয়ারগুলো বিয়োগ হবে, তার মানে এটা যদি আমি 3 ধরি, এখানে যদি 2 ধরি তাহলে হবে 3 - 2 = 1, তার মানে এটার মাত্রা হবে 1 এবং সহগ হবে 2/। আশা করি তোমাদেরকে আমি এই সহগ, মুখ্যপদ, মুখ্য সহগ এবং মাত্রা এবং ধ্রুবকটা বুঝাতে পারছি। এখন আমরা চলে যাই ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য বলতে আমরা কি বুঝি? ভাগশেষ উপপাদ্য যদি f(x) একটি বহুপদী হয় এবং এর একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে f(x) কে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f(a). আচ্ছা, এখানে বলো তো f(a) বলতে আমরা কি বুঝি? f(a) বলতে বুঝি যে আমরা যদি এই যে x - a এর জায়গায় যদি আমরা x - 3 ধরি, তাহলে x - 3 যদি ধরি তাহলে আমার ভাগশেষ হবে f(3). এটাই হচ্ছে আমার f(a). মানে এই x - a কে যদি f(x) একটা ফাংশন হয়, ধরো আমি সাপোজ লিখলাম যে x² + 5x x² - 5x + 6, এই একটা বহুপদী, এটাকে দিলাম আমি f(x) = লিখলাম যে x² - 5x + 6 একটা রাশি। তো এটাকে কি বলতে হবে, মানে এই f(x) কে যদি x - a দ্বারা আমি ভাগ করি, তাহলে ভাগশেষটা হবে x - a দ্বারা যদি ভাগ করি আমি, ভাগশেষটা হবে f(a). তার মানে আমি যদি এখন এটাকে f(x - a) কে x - 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে f(2). আচ্ছা, এখন এইটা মানে ভাগশেষ কত হবে? x - a দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, এরকম প্রশ্ন কিন্তু অবজেক্টিভে তোমার থাকতে পারে। তখন আমরা কি করব? f(x) কে যদি x - a দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন যদি আমরা এই যে নরমাল ওয়ে আমরা যে ভাগ শিখে আসছি, এই ওয়েতে যদি ভাগ করি তাহলে পরীক্ষার হলে আমাদের অনেক সময় চলে যাবে, অনেক সময় নষ্ট হবে, কারণ একটা অবজেক্টিভের জন্য আমাদের 1 মার্ক থাকে, 1 মিনিট সময় থাকে। তো দেখা যাবে যে আমাদের এই তো বিশদভাবে যদি এভাবে করতে যাই, আমি x² - 5x + 6 এভাবে যদি আমি করতে যাই তাহলে এখানে হবে 4x, এটা -x + 6, এটা -1 দিয়ে যদি গুণ দিই -x + 4 হবে 2 আসবে। তখন আমি এইভাবে ভাগ করে মানে গেলে পরে দেখা যাবে অনেকটা সময় আমার চলে যাবে। তো যে সহজ ওয়েতে আমি কিভাবে এই স্বল্প সময়ে কিভাবে আমি এই মানটা আমি বের করতে পারি, এই যে স্বল্প সময়ে বের করার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে ভাগশেষ
উপপাদ্য। তো আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি যে f of x ইকুয়াল টু, আমি বলছিলাম যে এখানে যে x মাইনাস এটা f of এটা মানে আমরা কোথা থেকে পাইছি, x মাইনাস a থেকে পাইছি। তো আমি যদি বলি যে এই সমীকরণটাকে, এই বহুপদীটাকে x মাইনাস a দ্বারা যদি ভাগ করি তাহলে তার ভাগশেষ কত হবে। তাহলে আমি দেখো x মাইনাস a, আমি এখানে বলছিলাম আমাদের সংখ্যাতে আছে x মাইনাস a, এটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি f of x কে ভাগ করি তাহলে পাবো আমি f of a। তাহলে আমি এই সমীকরণটাকে বলছি যে আমি যদি f of x টাকে x মাইনাস 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তাহলে এখানে দেখো তো x মাইনাস 4, x মাইনাস a এর জায়গায় x মাইনাস 4 আছে, তার মানে আমার x এর মানটা কত, এখানে x এর মানটা আমি পাবো 4, মানে a বলতে আমি কি পাবো, 4 পাবো। তাহলে আমি এখানে এই যে x এর জায়গায় যদি আমি 4 টা বসাই তাহলে দেখো তো আমার কত আসে, 4 স্কয়ার মাইনাস 5 ইনটু 4 প্লাস 6, 16 মাইনাস 20 প্লাস 6, 22 মাইনাস 20 ইকুয়াল টু 2। দেখো তো আমার 2 আসছে কিনা, খুব ইজিলি কিন্তু আমি আমার মানে আমার যেহেতু x মাইনাস 4 টা দেওয়া থাকবে, তো এইটা দেখেই আমি বলতে পারি এই x ইকুয়াল টু 4, মানে x এর জায়গায় যখন আমি এই 4 টা এই সমীকরণটা বসাবো তখনই কিন্তু আমি আমার ভাগশেষটা পেয়ে যাব। ভাগশেষটা কত হবে, 2 আসবে। এই যে ইজি পদ্ধতিটা, এই ইজি পদ্ধতিটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন আমি তোমাদেরকে উৎপাদক উপপাদ্যটা বলবো। ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যটা কিন্তু সেম। আমার যদি ধরো সাপোজ f of x ইকুয়াল টু 0 হয় এবং f of x ইকুয়াল টু যদি 0 হয় এবং f of x এর একটি উৎপাদক f of x ইকুয়াল টু 0 হলে f of x এর একটি উৎপাদক হবে x মাইনাস a। এটাই হচ্ছে আমার উৎপাদক উপপাদ্য। উৎপাদক উপপাদ্য কি বলছে, উৎপাদক উপপাদ্য f of x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে f of x এর একটি উৎপাদক হবে x মাইনাস a। মানে যদি আমি f of x যদি একটা বহুপদী হয় এবং f of x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x মাইনাস এটা হবে f of x এর একটা উৎপাদক। এখানে f of x টা হবে উৎপাদক, মানে f of x মাইনাস a দ্বারা যদি f of x কে ভাগ করি তাহলে আমার ভাগশেষ কি হবে, 0 আসবে, মানে কোনো ভাগশেষ আসবে না। দেখো আমরা যে নরমাল, যেমন আমি তোমাদেরকে একটা বলি, যেমন 2 দিয়ে যদি 6 কে ভাগ করি, 6 কে ভাগ করি তাহলে 2 3 6, এখানে কিন্তু ভাগশেষ 0 আসবে। এটা কিন্তু আমার একটা উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, তাহলে আমরা চলো উৎপাদক উপপাদ্যের একটা অঙ্ক আমরা করি। মেইন বইয়ের 6 নাম্বার অঙ্কটা একটু দেখি। এখানে কি মেইন বইয়ের 6 নাম্বার অঙ্ক হচ্ছে 6 দেয়া আছে p of x equal to ax to the power 5 plus bx to the power 4 plus cx cube plus cx square plus bx plus a। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে দেই। বলছে যে p of x equal to যদি এত হয় যেখানে abc ধ্রুবক এবং a is not equal to 0, তাহলে দেখাও যে x minus r, আমাদেরকে প্রশ্নতে বলছে যে x minus r যদি p of x এর একটা উৎপাদক হয়, কি বলছে যে x minus r টা যদি, এখানে তো দেখা যাচ্ছে না, x minus r p of x, মানে x minus r টা যদি এই p of x এর একটা উৎপাদক হয় তবে
পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর মাইনাস আর এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। এটা আমাদের প্রমাণ করতে বলছে, কইছে যে পি অফ এক্স এর যদি একটা উৎপাদক x মাইনাস আর হয় তবে পি অফ এক্স এর আরেকটা উৎপাদক আর x মাইনাস ওয়ান। একটু আগে আমরা উৎপাদক মধ্যে পড়ছিলাম যে f অফ x টা যদি একটা বহুপদী হয় এবং x মাইনাস x মাইনাস a দ্বারা যদি f অফ x কে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কি? কোনো ভাগশেষ আসবে না, ভাগশেষ শূন্য হবে। তার মানে দেখো তো যদি f অফ x এর একটা উৎপাদক যদি x মাইনাস a হয় তখন উৎপাদক হলেই তখন আমরা বলতে পারবো যে f of x equal to 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু p of x minus r p of x এর একটি উৎপাদক, সেহেতু p of r যেহেতু p of r equal to 0। তাহলে আমরা সুতরাং এখন আমরা এই x এর জায়গায় যদি আমরা এই r টা বসাই তাহলে আমরা দেখো p of r equal to a r to the power 5 plus b r to the power 4 plus c r to the power 3 plus c r to the power r square plus b r plus a। সুতরাং যেহেতু আমরা p of r equal to 0 বলছি তাহলে p of r সমান আমরা এই সমীকরণটা বলছি, তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা equal to 0। তাহলে a r to the power 5 plus b r to the power 4 plus c r cube plus c r square plus b r plus a equal to 0। এখানে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। তাহলে আমাদেরকে বলছে যে p of x যদি p of x যদি x minus r এর একটি উৎপাদক হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু অলরেডি দেখাইছি যে তাহলে এই সমীকরণ p of x টা কিন্তু ইকুয়াল টু আমরা 0 পাইছি, তার মানে এটা x minus r এর একটা উৎপাদক আমরা বলতে পারি। এখন আবার বলছে যে p of x টা যদি আবার p of x টা rx minus 1 এর একটা উৎপাদক, তাহলে যদি দেখি rx minus 1 এর মানটা বসানোর পরে আমাদের যদি এই p of x এর মানটা 0 আসে তখনই আমরা বলতে পারবো rx minus 1 টা একটা উৎপাদক। তাহলে আমরা এখানে আবার লিখতে পারি, আমরা এখানে যেহেতু এখানে লিখি rx minus 1 p of x এর একটি উৎপাদক যদি উৎপাদক হবে যদি p of 1 by r equal to 0 হয়। এখানে 1 by r টা কিভাবে হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 1 by r equal to 0 তাহলে দেখো তো এখানে rx minus 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি equal to 0 বা rx equal to 1 বা x equal to 1 by r। এখান থেকে কিন্তু 1 by r টা আমি পাইছি। এখন এই 1 by r টা আমি এই সমীকরণটাতে এই 2 নম্বর সমীকরণে আমি বসাবো। তাহলে দেখো এখন a 1 by r এক নম্বর সমীকরণে বসাবো 5 plus b 1 by r 4 plus c 1 by r cube plus c 1 by r square plus b 1 by r plus a। ঠিক আছে, বা এখানে যদি আমি বসাই তাহলে আমি কি পাবো, এটাকে একটু ক্যালকুলেশন করে নিই। 1 by r to the power plus b r to the power 4 plus c r cube plus c r square plus b r plus a। তো এখন আমি একটু মুছে নিচ্ছি উপরের দিকে। লসাগু নেই, লসাগু হবে r to the power 5, তাহলে a plus br plus cr square plus c
CR cube plus CR cube plus BR4 plus AR to the power 5 লসাগু নিলে তাহলে এখান থেকে দেখো তো এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে AR to the power 4 plus BR to the power 4 এটাকে যদি মিলে নিই তাহলে এই জায়গাটার মান কত আমি 2 নম্বর সমীকরণে বের হয়েছিল 0 তাহলে এই জায়গাটাকে সমান আমি লিখতে পারি এখানে 0 by R to the power 5 equal to 0 যেহেতু P of 1 by R equal to 0 সেহেতু Rx minus 1 P of x এর একটি উৎপাদক দেখানো হলো। আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝাতে পারছি, এই উৎপাদক উপপাদ্যটাকে আমি বুঝাতে পারছি। এই অঙ্কটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে প্রায় সময়ই আসে। এখন আমি তোমাদেরকে তোমাদের বইয়ের যে 8 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু দেখবো। বইয়ের 8 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের দেখো। আমি একটা অলরেডি আগে একটা সূত্র লিখে রাখছি, সেই সূত্র থেকে বইয়ের যে 8 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি একটু দেখবো। দেয়া আছে 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube equal to 3abc হয়। তবে দেখাও যে bc plus ca plus ab equal to 0 অথবা a equal to b equal to c equal to a সমান b সমান c, এটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তো দেওয়া আছে 1 by a cube plus 1 by b cube plus 1 by b। দেখো আমি কিন্তু অলরেডি একটা সূত্র লিখে রাখছি তোমাদের এই চ্যাপ্টারে, এই সূত্রটা লাগবে a cube plus b cube plus c cube minus 3abc সমান আমরা বলতে পারি a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca। আর এটা হলো অনুসিদ্ধান্ত, এই সূত্রটারই অনুসিদ্ধান্ত a cube plus b cube plus c cube minus 3abc সমান half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square। আমি কিন্তু তোমাদের এই অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করে আমি আজকে এই অঙ্কটা করব। তাহলে আমি দেখো বা 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube এটাকে যদি আমি এদিকে মাইনাস করে নিয়ে আসি তাহলে 3 into 1 by a into 1 by b into 1 by c equal to 0 আমরা লিখতে পারি। এখন দেখো তো আমার সূত্রের মতো হয়েছে কিনা। a cube এটাকে যদি আমি লিখি 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube আমি যদি ব্র্যাকেট আকারে লিখি minus 3abc আমি যদি লিখি, আচ্ছা আমি লিখে নিচ্ছি 1 by a whole cube plus 1 by b whole cube plus 1 by c whole cube minus 3 1 by a 1 by b into 1 by c equal to 0। এটা যদি আমি লিখতে পারি তাহলে a cube plus b cube plus c cube minus 3ab c এটা সমান আমরা কি লিখতে পারি? সমান আমরা লিখতে পারি half into a plus b plus 1 by c সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square। এটা কিন্তু আমি সূত্রের মতো করে সাজিয়ে নিয়েছি। তো এখন আমি দেখো এই হাফটাকে যদি আমি ইকুয়াল টু 0 লিখতে পারি আমি, মানে আগে ছিল। তো এই হাফটাকে যদি ডান দিকে নিয়ে যাই 0 এর সাথে, এটা এখানে কি আছে গুণ সম্পর্ক আছে, দিকে গেলে বার হয়ে যাবে 0 এর সাথে, তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি 1 by a plus 1 by b plus 1 by c। আমরা লিখতে পারি 1 by a minus 1 by b whole square plus 1 by b minus 1 by c whole square plus 1 by c minus 1 by a whole square equal to 0। আচ্ছা এখন যেহেতু যদি এইটা দুইটাই কিন্তু গুণ সম্পর্কে আছে, তাহলে এই দুইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে 0। তাহলে আমরা লিখতে পারি 0 হয় তবে 1 by a plus 1 by b plus 1 by c equal to 0 আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে যদি আমি এটা যদি আমি লসাগু নিই a
বি যদি বাদ দেয় তাহলে এসি প্লাস সি যদি বাদ দেয় তাহলে এবি ইকুয়াল টু 0। এই বা এই এবিসিটা যদি ওইদিকে আমি 0 সাথে নিয়ে নিই তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি বিসি প্লাস এসি প্লাস এবি। তাহলে এবি প্লাস বিসি প্লাস মানে এসি অথবা সি একই জিনিস ইকুয়াল টু 0। তাহলে আমার একটা পার্ট আমার কি বলছিল যে একটা পার্ট বিসি প্লাস সি প্লাস এবি ইকুয়াল টু 0, তাহলে এটা আমার প্রমাণ হয়ে গেছে। আমার কিন্তু আরেকটা এই স্টেপটা রয়ে গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি, উপরের দিকে যাই, অথবা 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square equal to 0। আমরা জানি যে এই প্রত্যেকটা বর্গের সমষ্টি যদি শূন্য হলে তাদের প্রত্যেকটির মান, এই যে পুরাটা বর্গের সমষ্টিটার মান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা শূন্য বলতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তাহলে 1/a minus 1/b whole square equal to 0, বা তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে এটা বর্গমূল স্কয়ারটা উঠে যাবে, বা 1/a equal to আমরা লিখতে পারি 1/b, বা a সমান আমরা b লিখতে পারি। আবার একইভাবে প্রত্যেকটাই কি করতে পারি আমরা, আবার 1/b minus 1/c whole square equal to 0, বা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে 1/b minus 1/c equal to 0, বা 1/b equal to 1/c, so b equal to c। আবার একইভাবে আমরা পাই c equal to 1/c equal to 1/a, বা 1/c equal to a। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে a সমান b পাচ্ছি, b সমান আবার c পাচ্ছি, আবার c সমান a পাচ্ছি, তাহলে আমরা সুতরাং লিখতে পারি a সমান b সমান c প্রমাণিত। আশা করি এই সূত্রটা দিয়ে তোমাদের অঙ্কটা করতে সুবিধা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এবার 2020-এও কিন্তু 2020-এর এসএসসি পরীক্ষায় কিন্তু এটা এরকম একটা প্রশ্ন আসছে। সো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের বুঝাতে পারছি। তো আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, একটা জিনিস আমার রয়ে গেছে, প্রতিসম রাশি। প্রতিসম রাশি বলতে আমরা কি বুঝি? একাধিক চলক, মানে একটা চলকের এক বা একের অধিক চলক যুক্ত রাশি যদি যে কোনো দুইটা পদ যদি আমরা যে কোনো দুইটা পদ যদি আমরা যে কোনো দুইটা চলক যদি আমরা পরিবর্তন করলে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা বলতে পারি প্রতিসম রাশি। যেমন আমি যদি লিখি যে f of x y z একটা প্রতিসম রাশি, এটা f of x y z সমান হবে xy প্লাস yz প্লাস zx। তো এটা যদি আমরা লিখতে পারি, এটা সমান যদি আমরা এটা লিখতে পারি, তাহলে আমি বলছি যে যে কোনো দুইটা চলক যদি আমি পরিবর্তন করি, মানে স্থান পরিবর্তন করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি x এর জায়গায় যদি আমি y বসাই এবং x এর জায়গায় যদি আমি y বসাই এবং y এর জায়গায় যদি x টা বসাই, তাহলে দেখো তো আমার কি হয়। এখানে যদি আমি লিখি y x z এবং z টা যেভাবে আছে ওইভাবেই থাকবে, তাহলে দেখো তো আমি যদি লিখি x এর জায়গায় লিখি y এবং y এর জায়গায় যদি x লিখি এবং y এর জায়গায় যদি x লিখি, z টা যেভাবে আছে ওইভাবেই থাকবে, x এর জায়গায় y লিখি, তাহলে দেখো তোমার এখানে এই সমীকরণের সাথে এটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা। এখানে তো x y y x আছে, y z z y এবং zx এটা পাইছি, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে কোনো পরিবর্তন হয় না, তার মানে এটা একটা প্রতিসম রাশি। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে যেমন এটা যদি x, এটাকে আমি বলি y এবং এটাকে বলি z, x থেকে
ওয়াই, ওয়াই থেকে জেড এবং জেড থেকে এক্স, মানে এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই বসাই এবং ওয়াই এর পরিবর্তে জেড বসাই এবং জেড এর পরিবর্তে যদি এক্স বসালে যদি মানের কোনো পরিবর্তন না হয় তাহলে আমরা তাকে বলতে পারি চক্রক্রমিক রাশি। ঠিক আছে, আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি, তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তারপরে তোমাদের যদি এই চ্যাপ্টারে আর কারো কোনো টপিকস নিয়ে, কোনো বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।